ওয়াশিংটন বলছে ইরান আঘাত করলে তার জবাব হবে আগের চেয়ে 100 গুণ শক্তিশালী। আর তেহরান এবার এমন একটি শব্দ উচ্চারণ করেছে যেটি শুনলেই বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলোর কূটনৈতিক কক্ষগুলোতে সতর্কতার ঘণ্টা বেজে ওঠে পারমাণবিক অস্ত্র। প্রশ্নটা তাই আর শুধু ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে নয়। প্রশ্ন হলো যে ইরান এতদিন বলেছে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, সেই ইরান কি এবার সত্যি তার নীতির সীমারেখা বদলাতে যাচ্ছে? কারণ তেহরানের একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা সরাসরি সতর্ক করেছেন শত্রুর আগ্রাসন বাড়লে ইরানের সামরিক বাহিনী পারমাণবিক অস্ত্রের দিকে যেতে পারে। এই একটি বক্তব্যই পুরো সমীকরণ বদলে দিয়েছে। তবে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার, ইরান ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে এমন নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশে নেই। কিন্তু ইরানের হাতে যে বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেটি আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রে। কারণ ইউরেনিয়াম যত বেশি মাত্রায় সমৃদ্ধ করা যায় সেটি তত বেশি সংবেদনশীল হয়ে ওঠে। আর এখানেই ইরানের কর্মসূচিকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন। আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA দীর্ঘদিন ধরে ইরানের মজুদ সমৃদ্ধকরণ কার্যক্রম এবং পরমাণু স্থাপনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। বিভিন্ন প্রতিবেদনে ইরানের কাছে 400 কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কথা উঠে এসেছে। কিন্তু এখানেই একটি বিপজ্জনক ভুল বোঝাবুঝি তৈরি হয়। 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম থাকা আর 10টি প্রস্তুত পারমাণবিক বোমা হাতে থাকা এক জিনিস নয়। একটি কার্যকর পারমাণবিক অস্ত্র বানাতে শুধু ইউরেনিয়াম থাকলেই হয় না, প্রয়োজন আরো বহু প্রযুক্তিগত সক্ষমতা, অস্ত্রায়ন, বিস্ফোরক ব্যবস্থা, নকশা এবং নির্ভরযোগ্য ডেলিভারি সিস্টেম। অর্থাৎ ইরানের কাছে বোমা তৈরির উপকরণ থাকা এবং বোমা প্রস্তুত থাকা, এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে। কিন্তু তেহরানের আসল শক্তি হয়তো এখানেই নয়। ইরানের আসল শক্তি হলো সে জানে কিভাবে অনিশ্চয়তাকে অস্ত্রে পরিণত করতে হয়। ওয়াশিংটন যখন বলছে ইরান হামলা করলে যুক্তরাষ্ট্র 100 গুণ শক্তি নিয়ে ফিরে আসবে, তখন তেহরান সরাসরি বলছে আমাদের অস্তিত্বের ওপর চাপ বাড়ালে আমরাও আমাদের পারমাণবিক নীতি পুনর্বিবেচনা করতে পারি। তেহরান যেন বলছে আপনারা যদি আমাদের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে চান তাহলে হয়তো আপনারাই এমন একটি পরিস্থিতি তৈরি করবেন যেখানে ইরানের পারমাণবিক নীতি আরো কঠোর হয়ে উঠবে। এখানেই ইরানের কৌশলটি গুরুত্বপূর্ণ। কারণ ইরান জানে পারমাণবিক অস্ত্র বানানো এবং পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতার কাছাকাছি পৌঁছে যাওয়া দুটি আন্তর্জাতিক রাজনীতিতে প্রচন্ড চাপ সৃষ্টি করতে পারে। আর তেহরানের হাতে রয়েছে আরো একটি বড় কার্ড মিসাইল। ইরানের বিপুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার বহু বছর ধরেই মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এবার ইরানের সামরিক নেতৃত্বের বক্তব্য আরো বড় প্রশ্ন তুলেছে। ইরানের বিপ্লবী গার্ড বা IRGCর সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন সম্ভাব্য দীর্ঘমেয়াদী যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালানোর সক্ষমতা অর্জনের নির্দেশনা রয়েছে। অর্থাৎ তেহরানের চিন্তা শুধু সীমান্তের আশপাশে পাল্টা আঘাতের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা চাইছে যদি যুদ্ধ শুরু হয় তাহলে যুদ্ধের খরচ যেন শুধু ইরানের ভূখণ্ডে সীমাবদ্ধ না থাকে। এই কৌশলকে বলা যায় দূরত্বের যুদ্ধ। কিন্তু ইরান যদি সত্যিই পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যায় তাহলে পরিস্থিতি সম্পূর্ণ অন্য পর্যায়ে চলে যাবে। কারণ তখন ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শক্তিগুলোর সামনে থাকবে একটি কঠিন সিদ্ধান্ত, ইরানকে থামাতে আরো সামরিক পদক্ষেপ নেওয়া নাকি কূটনীতির মাধ্যমে সংকট নিয়ন্ত্রণ করা। যুদ্ধ মানে ট্যাঙ্কের গর্জন, যুদ্ধ বিমানের শব্দ, আকাশে মিসাইলের রেখা। কিন্তু যদি কোনো দেশ দাবি করে যুদ্ধ শুরুর পর থেকে সে আকাশ থেকে নামিয়ে ফেলেছে 2 শতাধিক শত্রু বিমান, সংখ্যাটা শুনলেই গা শিউরে ওঠে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC সম্প্রতি এক বিস্ফোরক দাবি করেছে। বাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদির ভাষ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ইরান ভূপাতিত করেছে 200টির বেশি শত্রু বিমান। তার মতে এটা শুধু সামরিক শক্তির প্রমাণ নয়, এটা ইরানের জনগণের মূল্যবান প্রতিরোধ আর সফট ও কগনিটিভ ডোমেইনে চালানো পাল্টা কার্যক্রমেরও ফসল। সংঘাত শুরুর প্রথম দিন থেকেই শত্রুপক্ষ ভেবেছিল আকাশপথ দখল করে মুহূর্তের মধ্যে ইরানকে কোণঠাসা করে ফেলবে। কিন্তু IRGCর ইস্পাত কঠিন প্রতিরক্ষা ব্যুহ এবং হাইটেক এয়ার ডিফেন্স সিস্টেম সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে। ইরানের দূরদর্শী সামরিক কৌশলের সামনে একে একে ভূপাতিত হয়েছে শত্রুর 2 শতাধিক যুদ্ধ বিমান, সর্বাধুনিক ড্রোন ও বোমারু উড়োজাহাজ। কিন্তু এই 200 বিমানের মধ্যে কি আছে যুদ্ধ বিমান, ড্রোন নাকি হেলিকপ্টার? কবে, কোথায়, কোন প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলো নামানো হলো তার কোনো বিস্তারিত হিসাব দেননি হাজাতি। স্যাটেলাইট, ড্রোন, স্টেলথ প্রযুক্তি আর আধুনিক রাডার দিয়ে যারা ইরানের উপর নজরদারি চালাতে চেয়েছিল তারা কল্পনাও করতে পারেনি ইরানের প্রকৃত শক্তি কোথায় লুকিয়েছিল। জাগ্রস এবং আল-বোর্জ পর্বতমালার গভীরে মাটির 500 মিটার নিচে অবস্থিত ইরানের মিসাইল সিটি বা পাতাল শহরগুলো এই যুদ্ধে ইরানের প্রধান ট্রাম্প কার্ড হিসেবে আবির্ভূত হয়েছে।
কঠিন ডলোমাইটের তৈরি পাহাড়ের পেটে এমন এক ভূগর্ভস্থ সামরিক সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে যেখানে শত্রু দেশের শক্তিশালী বাংকার বাস্টার বোমাও সম্পূর্ণ অকার্যকর। সুড়ঙ্গের মধ্য দিয়ে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল আর ঘাতক ড্রোন যখন তখন অবস্থান পরিবর্তন করতে সক্ষম। আর যখনই প্রয়োজন হচ্ছে পাহাড়ের গোপন লঞ্চ কিলো খুলে মুহূর্তে শত শত ক্ষেপণাস্ত্র সুপ্ত আগ্নেয়গিরির তীব্রতায় শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। শত্রু প্রথম আঘাত হানলেও মাটির গভীর থেকে শুরু হওয়া ইরানের এই পাল্টা আঘাত প্রতিপক্ষের পুরো সামরিক কাঠামো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। ইজাদি এই সংঘাতকে নাম দিয়েছে হাইব্রিড যুদ্ধ। তার ভাষায় প্রতিপক্ষ শুধু বোমা আর মিসাইল দিয়ে থেমে থাকেনি, চেষ্টা করেছে ইরানের ভেতরে অস্থিরতা তৈরির, রাজনৈতিক ও তথ্যগত চাপ প্রয়োগের, এমনকি মানসিকভাবে জনগণকে দুর্বল করে দেওয়ার। একদিকে চলছে সরাসরি সামরিক আঘাত, অন্যদিকে চলেছে জনমত আর মনস্তত্ত্বের উপর নিঃশব্দ আক্রমণ। আর এই দ্বিমুখী চাপের বিপরীতে ইজাদির দাবি ইরানের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী আর সাধারণ মানুষ মিলে গড়ে তুলেছে এক সম্মিলিত প্রতিরোধ। সফট আর কগনিটিভ এই দুই অদৃশ্য রণক্ষেত্রেও তার ভাষায় ইরান পাল্টা লড়াই চালিয়ে গেছে। আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা সবচেয়ে জোর দিয়ে যে কথাটি বলেছেন তা হলো যুদ্ধ ইরানের রাজনৈতিক কাঠামোকে দুর্বল করতে পারেনি। তার নিজের ভাষায়, ইরান বিভক্ত হয়নি, ইসলামিক ব্যবস্থাও দুর্বল হয়নি, বরং ইরান নিজেকে আগের চেয়ে আরো শক্তিশালী ও দৃঢ় হিসেবে প্রমাণ করেছে। ইজাদির মতে এই সংঘাতের ঢেউ শুধু ইরানের ভেতরেই আটকে থাকেনি, এর প্রতিক্রিয়া আর পরিণতি ছড়িয়ে পড়েছে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে। তার দাবি অনুযায়ী ইরানকে সামরিকভাবে কোণঠাসা করা আর অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার যে প্রচেষ্টা চালানো হয়েছিল তা প্রত্যাশিত ফল দেয়নি। উল্টো সংঘাত ইরানের জনগণের মধ্যে প্রতিরোধের মনোভাবকে আরো দৃঢ় করেছে বলে তার ভাষ্য। লোহিত সাগরের উপকূল ঘেঁষা ইয়েমেনের ঐতিহাসিক মোখা বন্দর। চারদিকে সমুদ্রের হাওয়ায় এক শান্ত নীরবতা। হঠাৎ সেই নীরবতা চূর্ণ বিচূর্ণ করে আকাশে বিকট গর্জন। একটার পর একটা ঠিক 5টি ভারী ক্ষেপণাস্ত্র এসে আছড়ে পড়ল বন্দরের মূল জেটিতে। মুহূর্তের মধ্যে দাও দাও করে জ্বলে উঠল কাঠের তৈরি 6টি বিশাল বাণিজ্য তরী। বাতাসে ভেসে এলো $16 মিলিয়ন বেশি সম্পদ মুহূর্তেই ছাই হয়ে যাওয়ার পোড়া গন্ধ। আমেরিকান গোয়েন্দারা আর সৌদি জোট যখন এই ধ্বংসস্তূপের কুল কিনারা খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ফোরক রিপোর্ট কাঁপিয়ে দিল পুরো ওয়াশিংটনকে। ফাইলটিতে উঠে আসলো এক রক্তহিম করা সত্য। বাহ্যিকভাবে ওয়াশিংটনের সাথে চুক্তি আর যুদ্ধবিরতির কথা বলা হলেও পর্দার আড়ালে ইয়েমেনের মরুভূমিতে বসে এই নিখুঁত মৃত্যুর তাণ্ডব পরিচালনা করছেন একদল ছায়াযোদ্ধা। তারা আর কেউ নন, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির দুর্ধর্ষ সব শীর্ষ কমান্ডার। সবাই হয়তো ভেবেছে ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা বুঝি নিজেদের ইচ্ছেমতো ড্রোন আর মিসাইল ছুটছে। ভূ রাজনীতির কঠিন দাবা খেলায় তেহরান এমন এক চতুর খেলোয়াড় যে নিজে আড়ালে থেকে শত্রুর প্রতিটি সংবেদনশীল রক চিনে নিয়ে আঘাত হানে। ওয়াল স্ট্রিট জার্নালের চাঞ্চল্যকর তথ্য বলছে, তেহরান থেকে আইআরজিসির ঝানো অফিসাররা সরাসরি গিয়ে আস্তানা গেড়েছেন ইয়েমেনে। লোহিত সাগরের কৌশলগত পয়েন্টগুলোতে কোন জায়গায় ড্রোন লঞ্চার বসবে, পাহাড়ের খাঁজে কোথায় লুকিয়ে রাখা হবে অ্যান্টিশিপ মিসাইল, তার নিখুঁত সামরিক মানচিত্র এঁকে দিয়েছেন এই ইরানি মাস্টারমাইন্ডরা। শুধু কি তাই, সৌদি আরবের প্রধান প্রধান বন্দর, জ্বালানি অবকাঠামো আর তেল শোধনাগারের সুনির্দিষ্ট টার্গেট লিস্ট তৈরি করে হুথিদের হাতে তুলে দিয়েছে ইরান। এমনকি শত্রুর জোরালো পাল্টা হামলা শুরু হলে কিভাবে পাহাড়ের গোপন সুড়ঙ্গে আত্মগোপন করতে হবে তার বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে তেহরানের কমান্ড সেন্টার থেকে। লোহিত সাগর আর এডেন উপসাগরকে যুক্ত করা আন্তর্জাতিক নৌপথ বাব আল মানদেব প্রণালী এখন রিয়াদের জন্য নিষিদ্ধ। সৌদি আরবের কোটি কোটি ব্যারেল তেল রপ্তানির পথ এক লহমায় স্তব্ধ হয়ে গেছে। বিশ্ব অর্থনীতি যখন মুদ্রাস্ফীতির চাপে হাঁসফাঁস করছে, তখন সমুদ্রের এই চাবি ঘুরিয়ে দিয়েছে পারস্যের সিংহরা। ঘটনার রোমহর্ষকতার এখানেই শেষ নয়। সম্প্রতি তাইজের ইয়ার্ডে অবস্থিত মাউন্ট আলমন্ডের সামরিক ঘাঁটি থেকে যখন পরপর 2টি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল লোহিত সাগরের দিকে ছুড়ে দেওয়া হলো, তখন পেন্টাগনের শীর্ষ জেনারেলদের হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম। হাইপারসনিক মিসাইল যে শব্দের চেয়ে বহুগুণ দ্রুতগতিতে আকাশের বুক চিরে ধেয়ে যায়, যা মাঝপথে ধ্বংস করার মতো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন জোটের হাতে নেই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এখন আতঙ্কের হাহাকার। জাতিসংঘের দূত আকুতি জানিয়ে বলছেন, 2022 সালের পর ইয়েমেন আবার সবচেয়ে ভয়াবহ সংঘাতের মুখোমুখি। কিন্তু জাতিসংঘের এই উদ্বেগ কিংবা ওয়াশিংটনের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে দূর নিয়ন্ত্রিত রিমোটের মতো পুরো খেলা পরিচালনা করছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল নিষেধাজ্ঞা আর সামরিক ভয় দেখিয়ে তেহরানকে কোণঠাসা করবে, কিন্তু ইরান প্রমাণ করে দিল হরমুজ প্রণালী থেকে শুরু করে লোহিত সাগর, মধ্যপ্রাচ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ নৌপথের সার্বভৌম হ্রাস এখন তাদের হাতের মুঠোয়। ইয়েমেনের এই জ্বলতে থাকা বন্দর, ধ্বংস হয়ে যাওয়া তেলের ট্যাঙ্কার আর আকাশে হাইপারসনিক মিসাইলের গর্জন, সবকিছুর নেপথ্যে থাকা সে অদৃশ্য মাস্টারমাইন্ড ইরান।
ওয়াশিংটন আর তার মিত্ররা যতই কৌশল সাজাক না কেন, বাস্তবতা হলো লোহিত সাগরের ভবিষ্যৎ আর মার্কিন শক্তির টিকে থাকা এখন আর হোয়াইট হাউসে নয়, নির্ধারিত হচ্ছে তেহরানের সেই সুগভীর বাংকারে বসে কষা ছক অনুযায়ী। আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসন যখন পারস্য উপসাগরকে জ্বালিয়ে খাক করতে চাইছে, তখন তেহরানের আকাশে ডানা মেলছে এক নতুন পরাশক্তি। ওয়াশিংটনের চোখ রাঙানি আর পশ্চিমা নিষেধাজ্ঞার পাহাড়ে ডিঙিয়ে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে ক্রেমলিন। শুধু মৌখিক সমর্থন বা কূটনৈতিক টেবিলে নয়, ভ্লাদিমির পুতিন এবার ইরানি সেনাদের হাতে তুলে দিচ্ছেন রাশিয়ার আকাশ প্রতিরক্ষার সবচেয়ে বড় বাজি, অত্যাধুনিক সু-35 যুদ্ধ বিমান। মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্য চিরতরে বদলে দিতে তেহরান এখন চালকের আসনে। পুতিনের ত্যাগ, তেহরানের শক্তি। মিত্র ইরানকে সুরক্ষিত করতে রাশিয়া কতটা মরিয়া তার প্রমাণ মিলল মস্কোর এক নজিরবিহীন সিদ্ধান্তে। নিজের দেশের বিমান বাহিনীর কোটা কমিয়ে পুতিন অগ্রাধিকার দিচ্ছেন তেহরানকে। বিশাল চুক্তি। ইরানকে মোট 48টি সু-35 যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া, যুদ্ধকালীন উৎপাদন। কমসোমলস্ক অন আমুর কারখানায় দিনরাত কাজ চলছে। ইতোমধ্যে 20টি ফাইটার জেট সম্পূর্ণ প্রস্তুত, বাকি 28টির নির্মাণ কাজ চলছে রকেটের গতিতে। রুশ বিমান বাহিনীতে কাটছাড়। 2026 থেকে 27 সালে খোদ রুশ বাহিনী কম যুদ্ধ বিমান পাবে, তাও ইরানের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। কারখানায় অতিরিক্ত শিফট চালু হয়েছে, বসেছে নতুন যন্ত্রপাতি। এই সমীকরণ স্পষ্ট করে দেয় মস্কো তেহরান ঐক্য এখন আর স্রেফ কাগজে কলমে সীমাবদ্ধ নয়, এটি যুদ্ধক্ষেত্রের এক নিরেট বাস্তবতার নাম। আকাশে ইরানের অপ্রতিরোধ্য সুরক্ষা ঢাল। যুদ্ধক্ষেত্রে মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসনকে টেক্কা দিতে ইরান যে বাড়ন্ত শক্তির খোঁজে ছিল, সু-35 তা 16 আনা পূরণ করবে। এই যুদ্ধ বিমান আকাশে ওড়া মানেই শত্রুর রাডারে কম্পন ধরা। কেন এই ফাইটার জেটকে গেম চেঞ্জার বলা হচ্ছে? সু-35 এতে থাকা ট্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন আকাশযুদ্ধে ইরানকে দেবে একচেটিয়া সুবিধা। এর বিশাল জ্বালানি ধারণ ক্ষমতা দূরপাল্লার অভিযানে তেহরানকে অপরাজেয় করে তুলবে। একই সাথে আকাশ থেকে আকাশে, আকাশ থেকে মাটিতে এবং জাহাজ বিধ্বংসী ভারী ক্ষেপণাস্ত্র বহনে এটি পারদর্শী। অর্থাৎ পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজ বা ইসরায়েলি ফাইটার ধেয়ে এলে একাই তাদের সলিল সমাধি ঘটাতে পারে এই একটি রুশ ঈগল। নতুন সমীকরণে মধ্যপ্রাচ্য। বিশ্লেষকদের চোখ এড়াচ্ছে না আসল সত্যটা। রাশিয়া এখানে স্রেফ অস্ত্র ব্যবসায়ী নয়, তারা ইরানের কৌশলগত বিপদের ভাগিদার। পশ্চিমা দুনিয়া যখন ইরানকে একঘরে করতে চেয়েছিল, ইরান তখন পাল্টা চাল দিল। তারা ড্রোন প্রযুক্তিতে স্বনির্ভর হলো আর রাশিয়ার কাছ থেকে ছিনিয়ে নিল আকাশের নিয়ন্ত্রণ। 2026 সালের এই যুদ্ধকালীন পরিস্থিতি প্রমাণ করেছে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ে ইরান মোটেও একা নয়। পেন্টাগন যেখানে ভেবেছিল ইরানকে বিমানহীন করে আকাশ ফাঁকা করে দেবে, সেখানে তেহরান এখন রাশিয়ার সবচেয়ে চৌকস শিকারী পাখি দিয়ে নিজেদের আকাশ মুড়িয়ে ফেলছে। গ্রাউন্ড অফেন্সিভ বা স্থল যুদ্ধের হিসাব তো আগেই বদলে গিয়েছিল ইরানের কারার ট্যাঙ্ক আর ড্রোনের বন্যায়। এবার সু-35 এর আগমনে আকাশপথের নিয়ন্ত্রণও চলে গেল তেহরানের হাতে। মার্কিন ইসরায়েলি জোটের যে কোনো হঠকারী বিমান হামলার জবাব দিতে ইরান এখন দ্বিগুণ শক্তিশালী। পুতিনের দেয়া এই আকাশঢাল ভেদ করে তেহরানে আঘাত হানা এখন যে কোনো পরাশক্তির জন্যই আত্মঘাতী সিদ্ধান্ত। পারস্যের আকাশে এখন শুধুই ইরানের নতুন সূর্য উজ্জ্বল হচ্ছে। ইরানের গোপন অস্ত্র ভান্ডার। যুদ্ধের মাঝেই তৈরি হলো নতুন প্রজন্মের মারণাস্ত্র। 40 দিন ধরে বোমার আঘাত সামলাতেও ইরানের বিজ্ঞানীরা থামেননি। গবেষণাগারের আলো নেভেনি, কারণ তেহরান জানে যুদ্ধ শুধু ময়দানে জেতা যায় না, জিততে হয় প্রযুক্তিতেও। শত্রুর চাপে শান করা তলোয়ার। ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ভেবেছিল ধারাবাহিক সামরিক চাপে ইরানকে হাঁটু গাড়তে বাধ্য করা যাবে, কিন্তু হিসাবটা উল্টে গেছে। ইরান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া সরাসরি জানিয়ে দিয়েছেন, সংঘাতের 40টি দিনই শুধু যুদ্ধ নয়, একই সাথে চলেছে নতুন প্রজন্মের ড্রোন আর ক্ষেপণাস্ত্র তৈরির কাজ। এমনকি যুদ্ধের শেষ পর্যায়ে সেই নতুন ড্রোন সরাসরি অপারেশনেও নামানো হয়েছে। শত্রুর রকেট মাথার উপর পড়ছে আর ইরানের প্রকৌশলীরা তখনও নতুন অস্ত্রের নকশা আঁকছেন। এটাই ইরানের আসল শক্তি। আরাশ-2 চেয়েও শক্তিশালী নতুন ড্রোনের রহস্য। ইরানের আরাশ-2 ড্রোনের নাম আন্তর্জাতিক সামরিক মহলে আগেই আলোড়ন তুলেছিল, কিন্তু আকরাম মিনিয়া দাবি করছেন সম্প্রতি যুদ্ধে ব্যবহৃত নতুন ড্রোনগুলো আরাশ-2 চেয়েও উন্নত। কতটা উন্নত সেটা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি, আর এই রহস্যটাই সবচেয়ে বড় বার্তা। কারণ যে অস্ত্রের পুরো সক্ষমতা প্রতিপক্ষ জানে না, সেই অস্ত্রই সবচেয়ে ভয়ঙ্কর। ইরান ইচ্ছে করেই তা লুকিয়ে রাখছে। গবেষণাগারের প্রযুক্তিকে অত্যন্ত কম সময়ের মধ্যে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসা, এটা প্রমাণ করে ইরানের প্রতিরক্ষা শিল্প এখন আর পশ্চিমের ওপরে নির্ভরশীল নয়, বরং নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে।
দুটো কৌশল, একটাই লক্ষ্য। ইরান এখন দুই পথে হাঁটছে। প্রথম পথ, দেশের ভেতরেই উন্নত অস্ত্র তৈরি, বাইরের নিষেধাজ্ঞা, অবরোধ কোনো কিছুতেই দমানো যাচ্ছে না তেহরানের প্রতিরক্ষা শিল্পকে। সেনাবাহিনী ও আইআরজিসি দুই বাহিনীর ক্ষেপণাস্ত্রেই এসেছে নতুন প্রযুক্তিগত উন্নয়ন। দ্বিতীয় পথ, মিত্র দেশগুলোর সাথে সামরিক সহযোগিতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তি সংগ্রহ করা। একা নয়, জোট বেঁধে শক্তি বাড়ানো। এই দুই কৌশলের মিলিত ফলাফল হলো এমন একটি ইরান যাকে চাপে ফেলে দুর্বল করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। পারমাণবিক প্রশ্ন, 60% ইউরেনিয়ামের গল্প। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি নিশ্চিত করেছেন ইরানের কাছে 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে। বিশ্লেষকরা বলছেন এই ইউরেনিয়াম আরো সমৃদ্ধ করা হলে তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। ইরান অবশ্য বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই পারমাণবিক অস্ত্র তৈরির। কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল জানাচ্ছে আইআরজিসি সংশ্লিষ্ট বিশ্লেষণে স্পষ্ট বলা হয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ধারাবাহিক সামরিক চাপ সামলাতে ইরানের জন্য পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা এখন অপরিহার্য হয়ে উঠেছে। নিউ ইয়র্ক পোস্টও লিখেছে শক্তিশালী প্রতিরোধ গড়েই সমান অবস্থান থেকে আলোচনার টেবিলে বসতে চায় তেহরান। অর্থাৎ পারমাণবিক শক্তি ইরানের কাছে এখন শুধু অস্ত্র নয়, এটা কূটনৈতিক দর কষাকষির হাতিয়ারও। ইসরায়েলের লাল রেখা, এই পুরো সমীকরণে একটি বড় ফ্যাক্টর হলো ইসরায়েল। নেতানিয়াহু সরাসরি বলেছেন ইরানকে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় পৌঁছাতে দেওয়া হবে না, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধবিরতির আলোচনা চললেও পারমাণবিক ইস্যুতে উত্তেজনা এখনো তুঙ্গে। এই উত্তেজনাই আসলে ইরানকে আরো দ্রুত অস্ত্র বিকাশের দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকাকে তাদের নিজের মাঠে রুখে দিল ইরান। ওয়াশিংটনের সমস্ত সামরিক শক্তির দাপটকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ তেহরানের হাতে। কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন আর বাহরাইনে বাজতে থাকা সাইরেন আজ বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার দিন শেষ, এখন রাজত্ব চলবে কেবল ইরানের। সবকিছু শুরু হয়েছিল স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীতে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয় এই সরু জলপথ দিয়ে। আর এই স্ট্রেইট অফ হরমুজেই পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার MT কিকুর ওপর ড্রোন হামলা চালিয়ে ইরান প্রমাণ করে দিল এই অঞ্চলের পানির প্রতিটি ফোঁটার ওপর তাদের নজরদারি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন বিমান ও নৌবাহিনী ইরানের 10টি সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালালেও তেহরানকে দমানো যায়নি, বরং মার্কিন এই আগ্রাসনের জবাবে ইরান যে পাল্টা আঘাত হেনেছে তা হোয়াইট হাউসের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মার্কিন মিত্রদের বুকে কাঁপন, কুয়েত ও বাহরাইনে আঘাত। আমেরিকার ওপর ইরানের এই কৌশলী ও বীরত্বপূর্ণ আঘাতের পর কাঁপন ধরেছে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের তথাকথিত মিত্রদের বুকে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক ধেয়ে আসা ইরানি মিসাইল ও ড্রোন ঠেকাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। দেশটির সামরিক বাহিনী নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানালেও আকাশের বিস্ফোরণের শব্দ তাদের ভেতরে চরম আতঙ্ক তৈরি করেছে। বাহরাইন আরো বড় ধাক্কা খেয়েছে। বাহরাইন পুরো দেশ জুড়ে এখন বাজছে বিমান হামলার সাইরেন। নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে চলে যেতে। বাহরাইনের ক্ষোভের মূল কারণ হলো ইরান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। কিন্তু বাস্তবতা হলো বাহরাইন নিজেই আমেরিকার 5ম নৌবাহকে আশ্রয় দিয়ে এই অঞ্চলে ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে রেখেছিল। ইরান কেবল তার নিজের প্রতিরক্ষায় সেই হুমকির উৎসকে স্তব্ধ করে দিয়েছে। শান্তি চুক্তি ও ওয়াশিংটনের বিশ্বাসঘাতকতা। কয়েকদিন আগেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বা অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তি হয়েছিল। বিশ্ববাসী ভেবেছিল হয়তো এবার পরিস্থিতি শান্ত হবে, কিন্তু আমেরিকার স্বভাবজাত সাম্রাজ্যবাদী নীতি আর ইরানের ওপর হামলা সেই শান্তি প্রচেষ্টাকে নস্যাৎ করে দেয়। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো চুক্তি ভঙ্গ করতে চায়নি, কিন্তু আমেরিকা যখনই তাদের উপর আঘাত হানবে তেহরান হাত গুটিয়ে বসে থাকবে না। বাহরাইন অভিযোগ করছে যে ইরান ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনা ব্যাহত করছে। তবে আসল সত্য হলো আমেরিকা যখন এই অঞ্চলে তার সামরিক শক্তি প্রদর্শন করতে চায় তখন ইরান তার দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য হয়। ইরান এখন আর রক্ষণাত্মক অবস্থানে নেই, তারা এখন আক্রমণাত্মক এবং এই অঞ্চলের প্রধান চালিকা শক্তি। গ্লোবাল এনার্জি মার্কেট ও নতুন ভূ রাজনীতি ইরানের এই শক্ত অবস্থানের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার এখন চরম অস্থিরতার মুখে। হরমুজ প্রণালী যদি ইরান সম্পূর্ণ বন্ধ করে দেয় তবে থমকে যাবে বৈশ্বিক অর্থনীতি। আমেরিকা ভালো করেই জানে ইরানের সাথে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানো মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। খামেনির রক্তের হিসাব, ইরান কি এবার সব শেষ করে দেবে? 28 ফেব্রুয়ারি, সেই রাতটা ইরান কোনোদিন ভুলবে না। আয়াতুল্লাহ আলী খামেনি, ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে নিহত হলেন। ইহুদিবাদীরা ভেবেছিল এই এক আঘাতেই ইরান ভেঙে পড়বে, নেতৃত্ব শূন্য হয়ে যাবে তেহরান। ইসলামিক প্রজাতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে গেছে। কিন্তু তারা ভুল করেছিল, মারাত্মক ভুল।
যে ভুলের দাম দিতে হবে। খামেনি হত্যার পরপরই ওয়াশিংটন ও তেল আবিব অপেক্ষা করছিল ইরানের পতনের জন্য, কিন্তু তেহরান পড়ে যায়নি, উঠে দাঁড়িয়েছে। এবং শুধু উঠে দাঁড়ায়নি, পাল্টা আঘাত করেছে এমনভাবে যা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটি মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। একটি বা দুটি নয়, 21টি। প্রতিটি আঘাত ছিল সুনির্দিষ্ট, পরিকল্পিত, বিধ্বংসী। এরপরেও যারা ভাবছিলেন ইরান দুর্বল হয়ে গেছে, তারা এখন নতুন করে হিসাব মেলাচ্ছেন। কূটনীতির মাঝেও জয়। শুধু যুদ্ধের ময়দানে নয়, কূটনীতির টেবিলেও ইরান বাজিমাত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে, সেটা কম বড় ঘটনা নয়। বছরের পর বছর ধরে ওয়াশিংটন তেল আবিবের যে অটুট জোট, সেই জোটে চির ধরাতে পেরেছে তেহরান। যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্রকে সমঝোতায় আসতে বাধ্য করেছে ইরান, চাপের কাছে নয়, নিজের শর্তে। এটা ছোট জয় নয়, প্রতিশোধ এখনো বাকি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, খামেনির হত্যায় জড়িতদের ক্ষমা করা হবে না, প্রতিশোধ নেওয়া হবে। খামেনি হত্যার পরপরই ইরান নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সেদিন ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়ে ছিলেন না, তাই বেঁচে গেছেন। কিন্তু তেহরান সেই চেষ্টা ছেড়ে দেয়নি, বরং আরও নিখুঁত পরিকল্পনায় সেই হিসাব বুঝে নেওয়ার পথ খুঁজছে। যে অস্ত্রের কথা দুনিয়া জানত না। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা সম্প্রতি একটি অসাধারণ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সামরিক বাহিনী এখনও তাদের সমস্ত সক্ষমতা মাঠে নামায়নি। মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও নির্ভুলভাবে হামলা চালানোর মতো অস্ত্র তেহরানের কাছে প্রস্তুত আছে। ইউরোপ, মধ্য এশিয়া, এমনকি আরও দূরে মার্কিন ঘাঁটিগুলোও এখন ইরানের রাডারের বাইরে নয়। যুদ্ধবিরতির এই সময়কে ইরান ব্যবহার করছে নিজেকে আরও শক্তিশালী করতে। ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বাড়ানো হচ্ছে, নতুন অস্ত্র তৈরি হচ্ছে, শত্রুকে বিস্মিত করার প্রস্তুতি চলছে পুরোদমে। বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে, সেটাকে ইরান বিশ্রামের সুযোগ হিসেবে নেয়নি। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বিরতিকে কাজে লাগিয়ে ইরান পূর্বের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। ইসরায়েল বারবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করবে কিনা, সেই আশঙ্কা তেহরানের মধ্যে আছে। আর সেই আশঙ্কা থেকেই ইরান বিশ্বাস করছে না যে শান্তি দীর্ঘস্থায়ী হবে, তাই প্রস্তুতি থামানো যাবে না। খামেনিকে হত্যা করে ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু যে দেশ 21টি মার্কিন ঘাঁটি ধ্বংস করতে পারে, নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র পাঠাতে পারে, ট্রাম্প নেতানিয়াহুর জোটে ফাটল ধরাতে পারে, সেই দেশের মেরুদণ্ড ভাঙা যায় না। ইরান এখন শুধু টিকে নেই, ইরান পাল্টা আঘাতের অপেক্ষায় আছে। প্রশ্ন শুধু একটাই, কখন? ইরান নয়, ইসরায়েলের আসল ভয় এখন তুরস্ক আর মিশর। কেন? দশকের পর দশক ধরে একটাই সমীকরণ চলে আসছিল, ইসরায়েলের 1 নম্বর শত্রু মানেই ইরান। পরমাণু কর্মসূচি, প্রক্সি মিলিশিয়া, হিজবুল্লাহ, সব রাস্তা তেহরানে গিয়ে শেষ হতো। কিন্তু এখন ইসরায়েলের নিজস্ব গণমাধ্যম এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো অন্য একটি প্রশ্ন তুলছে। আগামী দশকে আসল চ্যালেঞ্জ কি ইরান নাকি অন্য কেউ? উত্তরটা চমকে দেওয়ার মতো, তুরস্ক এবং মিশর। তুরস্ককে কেন হঠাৎ ভয় পাচ্ছে তেল আবিব? ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিভে সম্প্রতি একটি সামরিক বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। সেখানে সরাসরি বলা হয়েছে, তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, এটি এমন একটি সামরিক ও প্রযুক্তিগত শক্তিতে পরিণত হচ্ছে যা পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে সক্ষম। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের পরই তুরস্কের অবস্থান। কয়েক লাখ সক্রিয় সেনা, আধুনিক যুদ্ধ সক্ষমতা, বিস্তৃত সামরিক অবকাঠামো, এটুকু হয়তো আগেও জানা ছিল। কিন্তু ইসরায়েলি বিশ্লেষকদের ঘুম কাটছে অন্য একটি বিষয়, তুরস্কের প্রতিরক্ষা শিল্প। একসময় বিদেশি অস্ত্রের উপর পুরোপুরি নির্ভরশীল এই দেশটি এখন নিজেদের সামরিক চাহিদার প্রায় 80% দেশীয় প্রযুক্তিতে মেটাচ্ছে। যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাঁজোয়াজান, নৌ প্রযুক্তি, প্রতিটি ক্ষেত্রে আঙ্কারা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর তুর্কি ড্রোনের কথা তো এখন পুরো বিশ্বই জানে। ইউক্রেন থেকে আজারবাইজান, বিভিন্ন সংঘাতে বাইরাক্তার ড্রোন যেভাবে যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে, সেটা নতুন করে সামরিক ভূগোলের হিসাব লিখিয়ে দিচ্ছে। ইউরোপ, আফ্রিকা, মধ্য এশিয়া, সব জায়গায় তুরস্কের সামরিক প্রভাব ছড়িয়ে পড়ছে। কিন্তু শুধু অস্ত্র নয়, ইসরায়েলি বিশ্লেষকরা আরো বেশি চিন্তিত তুরস্কের কূটনৈতিক আক্রমণাত্মকতা নিয়ে। গাজা ইস্যুতে এরদোয়ানের কঠোর অবস্থান, ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন এবং মুসলিম বিশ্বের নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠা করার সুস্পষ্ট প্রচেষ্টা, এই সবকিছু মিলিয়ে তেল আবিব একটি বহুমাত্রিক চ্যালেঞ্জ দেখছে। সামরিক শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা, রাজনৈতিক প্রভাব, কূটনৈতিক নেতৃত্ব, একসাথে এই 4টি মাত্রায় যে দেশ এগিয়ে যাচ্ছে, সেটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী।
মিশর শান্তি চুক্তির পরেও কেন যুদ্ধের আশঙ্কা? জেরুজালেমে অনুষ্ঠিত JMS ইন্টারন্যাশনাল পলিসি সামিটে হারুফ সেন্টারের প্রধান নির্বাহী আহমিয়াদ কোহেন একটি বিস্ফোরক মন্তব্য করলেন। আগামী 15 বছরের মধ্যে মিশরের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে ইসরায়েল। কথাটা শুনলে হোঁচট লাগে, কারণ ইসরায়েল ও মিশর 1979 সালেই ঐতিহাসিক শান্তি চুক্তি করেছে। 4 দশকেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা চলছে, সিনাই অঞ্চলে একসাথে সন্ত্রাস দমন করেছে। তাহলে কোহেন কোন ভিত্তিতে এই পূর্বাভাস দিচ্ছেন? তার যুক্তি হলো, ইরান ও প্রতিরোধ শক্তির প্রভাব যদি কমে যায়, মধ্যপ্রাচ্যে একটি নতুন কৌশলগত শূন্যতা তৈরি হবে, আর সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে আসবে সুন্নি মুসলিম রাষ্ট্রগুলো। তখন যদি মুসলিম ব্রাদারহুড আবারও মিশরের ক্ষমতায় ফেরে, কায়রো ও তেল আবিবের সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন মোড় নেবে। এই মন্তব্যকে একা কোহেনের মতামত বলে উড়িয়ে দেওয়া কঠিন, কারণ মার্কিন গুপ্তচর বৃত্তি মামলায় দণ্ডিত সাবেক ইসরায়েলপন্থী বিশ্লেষক জোনাথন পোলার্ডও একই সতর্কবার্তা দিয়েছেন। ইরান দুর্বল হলে তুরস্ক ও মিশরই হবে ইসরায়েলের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী। ইসরায়েল এখন একসঙ্গে একাধিক ফ্রন্টে চাপে আছে, গাজা, ইরান, লেবানন সীমান্ত। এই পরিস্থিতিতে উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর প্রকাশ্যে বলেছেন, প্রয়োজনে ট্রাম্পের অনুরোধও প্রত্যাখ্যান করতে পারে ইসরায়েল। মিত্রকেই শাসালেন ভ্যান্স। ইরানের চালে কোণঠাসা ইসরায়েল, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। দশকের পর দশক ধরে যে সম্পর্ককে অটুট ধরে নেওয়া হয়েছিল, সেই ওয়াশিংটন তেল আবিব পক্ষে আজ স্পষ্ট ফাটল। আর সেই ফাটলের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি নাম, ইরান। তেহরান কোনো যুদ্ধ জেতেনি, কিন্তু কূটনীতির বোর্ডে এমন একটি চাল দিয়েছে যেটা আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে দিয়েই তার পুরনো মিত্রকে সরাসরি শাসাতে বাধ্য করেছে। এটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় গল্প। যে মন্তব্য কাঁপিয়ে দিল সব হিসাব, জেডি ভ্যান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ। সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে তিনি সরাসরি ইসরায়েলের নেতৃত্বের উদ্দেশ্যে বললেন, বাস্তবতাটা বুঝতে শেখা প্রয়োজন। এই একটি লাইন আন্তর্জাতিক কূটনীতির ভাষায় অনেক কিছু বলে দেয়। মিত্রকে প্রকাশ্যে এভাবে সতর্ক করা হয় না যদি না সম্পর্কে সত্যি বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। কিন্তু কেন এই মন্তব্য? কিসের আগে ফুঁসলেন ভ্যান্স? ঘটনার শিকড়ে ইরান। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির খসড়া তৈরি করেছে। সেই খবর ছড়িয়ে পড়তেই ইসরায়েলের অন্দরমহলে শুরু হলো তীব্র সমালোচনার ঝড়। ইসরায়েলের মন্ত্রী ও নীতি নির্ধারকদের অনেকেই এই সমঝোতাকে বললেন তেহরানের কাছে মার্কিন প্রশাসনের নতি স্বীকার। সমালোচনা শুধু কূটনৈতিক ভাষায় থামেনি, ট্রাম্প প্রশাসনকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণও এলো। আর তখনই ভ্যান্স ধৈর্য হারালেন। যা বললেন ভ্যান্স, যা শুনতে হলো ইসরায়েলকে। ভ্যান্সের বার্তা ছিল কঠোর, স্পষ্ট এবং একদম সরাসরি। তিনি মনে করিয়ে দিলেন, গত কয়েক মাসে ইসরায়েলের আকাশ ও ভূখণ্ড রক্ষায় ব্যবহৃত প্রতিরক্ষা সরঞ্জামের 2/3 এসেছে আমেরিকার হাত ধরে। মার্কিন করদাতাদের টাকায় কেনা অস্ত্র দিয়ে যারা নিজেদের বাঁচাচ্ছে, তাদের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের সমালোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানেই থামলেন না, ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রশ্ন ছুড়লেন। সমালোচনা করা সহজ, কিন্তু বিকল্প প্রস্তাবটা ঠিক কি? তারপর বললেন সেই কথা যেটা ইসরায়েলের রাজনৈতিক মহলে এখনো অনুরণিত হচ্ছে, কোনো সমস্যার সমাধান কেবল শক্তি প্রয়োগ বা ধ্বংসযজ্ঞ দিয়ে চিরস্থায়ী হয় না। ইরান যে চালটা দিয়েছে, এখন একটু পেছনে ফিরে তাকান। ইরান কি সত্যিই দুর্বল হয়ে টেবিলে এসেছে, নাকি এটা তেহরানের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ? লেবানন সীমান্তে সংঘাত চলছে, হরমুজ প্রণালীতে উত্তেজনা আছে, কিন্তু ঠিক এই মুহূর্তে ইরান আলোচনার টেবিলে বসে দেখাচ্ছে, আমরা শান্তি চাই, আমরা কথা বলতে রাজি। এই একটি পদক্ষেপ ইসরায়েলকে কোণঠাসা করে দিয়েছে, কারণ এখন ইসরায়েল যদি যুদ্ধ চালিয়ে যায়, বিশ্বের চোখে সে হয়ে যায় শান্তি বিরোধী পক্ষ। আর যদি থামে, তাহলে ইরানের কূটনৈতিক বিজয় স্বীকার করতে হয়। দুদিকেই ইসরায়েলের জন্য সংকট। ভ্যান্স একটি কথা বলেছেন যেটা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়ের। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের চেয়ে বড় কোনো শক্তিশালী মিত্র ইসরায়েলের অবশিষ্ট নেই। এটা শুধু তথ্য নয়, এটা সতর্কবার্তা। এটা বলছে, মিত্রকে হারানোর সামর্থ্য তোমার নেই, তাহলে মিত্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছো কোন সাহসে? ইসরায়েল এই চুক্তিতে সই করেনি। তারা ঘোষণা করেছে নিজের নাগরিক ও ভূখণ্ড রক্ষায় যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার তারা রাখে। কিন্তু সেই ঘোষণা এখন অনেকটাই ফাঁকা গর্জনে পরিণত হচ্ছে, কারণ সবচেয়ে বড় মিত্রটাই এখন অন্য পথে হাঁটছে। ইরানের $12 বিলিয়ন ট্র্যাপ, যেভাবে মার্কিন ছাড়েই জেগে উঠছে তেহরানের সামরিক দানব।
যে ইরানকে এক কোনায় চেপে ধরতে ওয়াশিংটন বছরের পর বছর নিষেধাজ্ঞার জাল বুনেছে, সেই ইরানই এখন মার্কিন সিদ্ধান্তের সুবাদে এক নতুন সমীকরণের কেন্দ্রে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 60 দিনের এক সাময়িক চুক্তি যেন তেহরানকে রাতারাতি বৈশ্বিক ভূ রাজনীতির মূল নায়কের আসনে বসিয়ে দিয়েছে। মার্কিন ছাড় ও ইরানের হাতে নতুন শক্তির চাবিকাঠি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক ছাড়ের ফলে ইরানের তেল রপ্তানি, ব্যাংকিং লেনদেন এবং আন্তর্জাতিক বাণিজ্যে এক স্বস্তির নিঃশ্বাস পড়েছে। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা তেহরানের অর্থনীতিতে হুট করেই নতুন অর্থ ও সম্পদের জোয়ার আসার সুযোগ তৈরি হয়েছে। চুক্তির আওতায় ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এবং জব্দ করা $12 বিলিয়ন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্লেষকদের মতে এই অর্থ সরাসরি ইরানের প্রতিরক্ষা খাতে এক বিশাল বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই বিপুল অর্থ হাতে পাওয়ার পর ইরানের মূল লক্ষ্য হবে নিজেদের সবচেয়ে বড় দুর্বলতা ঢেকে ফেলা। সাম্প্রতিক সংঘাতগুলোতে দেখা গেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ ভঙ্গুর, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ইরানের সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অস্ত্র তৈরির কারখানায় অনায়াসে হামলা চালাতে পেরেছে। তেহরান এখন এই ক্ষত মেরামত করতে মরিয়া। তাদের প্রধান লক্ষ্য হবে উন্নত রাডার ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, অত্যাধুনিক আকাশ নজরদারি প্রযুক্তি সংগ্রহ করা। আর এই আকাশ প্রতিরক্ষার প্রযুক্তিগত ঘাটতি পূরণে ইরানকে সবচেয়ে বড় সহযোগিতা করতে পারে রাশিয়া ও চীন। বেইজিং, মস্কো, পিয়ংইয়ং ট্রাইও ইরানের ব্যাকবোন। ইরানের এই সামরিক পুনর্গঠন প্রক্রিয়া কিন্তু একা একা সম্ভব নয়। এর পেছনে রয়েছে এক শক্তিশালী অক্ষশক্তি, যার প্রধান ভিত্তি হলো চীন। অস্ত্র তৈরির জন্য সরাসরি ক্ষেপণাস্ত্র না এলেও চলে, কিন্তু যা লাগে তা হলো চিপস, সেন্সর এবং হেভি মেশিনারি। বিশেষজ্ঞদের মতে চীন থেকে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ, চিপ, ড্রোন প্রযুক্তি, মেশিন টুলস এবং শিল্প সরঞ্জাম সংগ্রহ করা ইরানের জন্য এখন তুলনামূলক অনেক সহজ। চীনের এই বিশাল শিল্প ও সরবরাহ ব্যবস্থা ব্যবহার করেই ইরান তার নিজস্ব সামরিক কারখানাকে ঢেলে সাজাবে। পাশাপাশি আরেকটি বড় স্তম্ভ হলো রাশিয়া। ইউক্রেন যুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই করার ফলে রাশিয়ার ঝুলিতে এখন আধুনিক যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ড্রোন যুদ্ধ কিভাবে চালাতে হয়, কিভাবে প্রতিপক্ষের ইলেকট্রনিক যোগাযোগ জ্যাম করতে হয়, কিংবা যুদ্ধের মধ্যেও কিভাবে সামরিক অবকাঠামো টিকিয়ে রাখতে হয়, তার সব কৌশল মস্কোর নখদর্পণে। রাশিয়া এখন ইরানের জন্য শুধু অস্ত্র সরবরাহকারী নয়, বরং সামরিক জ্ঞান ও রণকৌশলের এক অমূল্য উৎস। এর সাথে যোগ হচ্ছে উত্তর কোরিয়া। দশকের পর দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট হয়েও উত্তর কোরিয়া যেভাবে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সফলভাবে চালিয়ে গেছে, সেই নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার ফর্মুলা এখন ইরানের বড় পুঁজি। সীমিত সম্পদ ব্যবহার করে কিভাবে বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে হয়, সেই গোপন দীক্ষা ইরান পাচ্ছে পিয়ংইয়ং এর কাছ থেকে। বিশ্লেষকদের স্পষ্ট হুঁশিয়ারি, এই অর্থ আর বিশ্বস্ত মিত্রদের সহায়তায় ইরান যদি একবার পুরোপুরি জেগে ওঠে, তবে মধ্যপ্রাচ্যে তাকে থামানো যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কারো পক্ষে আর সম্ভব হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নজিরবিহীন সংঘাতের বারুদ শান্ত হতে না হতেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন ঝড়ের পূর্বাভাস মিলছে। ওয়াশিংটন ও তেল আবিবের সমস্ত সামরিক ও মনস্তাত্ত্বিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান এবং তার মিত্ররা কেবল যে টিকে গেছে তাই নয়, বরং তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আর এই পুরো দৃশ্যপটের ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। আমেরিকার দম্ভ চূর্ণ করে এবং ইসরায়েলি সামরিক আগ্রাসনকে ব্যর্থ দাবি করে ইরান ও হিজবুল্লাহ এখন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিজেদের পক্ষে নেয়ার খেলায় মেতেছে। যুদ্ধবিরতি হয়তো কামানের গর্জন থামিয়েছে, কিন্তু আঞ্চলিক আধিপত্য ও প্রভাব বিস্তারের আসল মনস্তাত্ত্বিক লড়াইটি কেবল শুরু হলো। যুদ্ধবিরতির পরপরই এক অগ্নিগর্ভ টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম ইসরায়েলের সামনে স্পষ্ট ও কঠোর শর্ত ছুড়ে দিয়েছেন। হিজবুল্লাহর এই বার্তা কোনো নমনীয়তা নয়, বরং চরম লিভারেজ বা সুবিধাজনক অবস্থানে থেকে দেয়া একটি হুঙ্কার। কাশেমের দাবি অত্যন্ত সোজাসাপটা, পূর্ণাঙ্গ প্রত্যাহার। ইসরায়েলকে লেবাননের প্রতি ইঞ্চি ভূখণ্ড থেকে সম্পূর্ণ এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে চলে যেতে হবে। কোনো বাফার জোন নয়, কোনো আংশিক পিছু হটা, তথাকথিত বাফার জোন বা আপোষের কোনো সুযোগ নেই। সার্বভৌমত্ব পুনরুদ্ধার। লিতানি নদীর দক্ষিণে কেবল লেবাননের সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং আকাশ, স্থল ও সমুদ্র পথে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করতে হবে।
কাশেম অত্যন্ত চতুরতার সাথে লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিকেও এক বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, লিতানি নদীর দক্ষিণে লেবানন সেনাবাহিনী এবং হিজবুল্লাহর মধ্যকার পারস্পরিক নিরাপত্তা ও সহযোগিতা কেমন হবে তা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এতে ইসরায়েলের নাক গলানোর বা কোনো কিছু জানার অধিকার নেই। হিজবুল্লাহ নিজেকে লেবানন রাষ্ট্রের সার্বভৌমত্বের সবচেয়ে বড় গ্যারান্টি হিসেবে উপস্থাপন করছে, যা আমেরিকার অহংকার গুড়িয়ে দিয়েছে। হিজবুল্লাহর এই আকস্মিক আত্মবিশ্বাসের মূল জ্বালানি আসছে তেহরান থেকে। ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সরাসরি মার্কিন ইসরায়েলি হুমকির মুখোমুখি হয়েও ইরানের শাসন ব্যবস্থা কেবল টিকেই থাকেনি, বরং নিজেদের অক্ষকে অক্ষত রাখতে পেরেছে। তেহরানের নেতারা এই সংঘাতের সমাপ্তিকে মার্কিন অর্থনৈতিক ও সামরিক চাপের বিরুদ্ধে এক মহাকাব্যিক বিজয় হিসেবে উদযাপন করছেন। ইরানের এই রাজনৈতিক ও সামরিক টিকে থাকা পুরো প্রতিরোধের অক্ষ, তা সে লেবানন, সিরিয়া কিংবা ইয়েমেনেই হোক না কেন, তাদের মধ্যে এই ধারণাকে দৃঢ় করেছে যে ওয়াশিংটন তেল আবিব জোট অপরাজেয় নয়। হিজবুল্লাহর হিসাব কষে দেখিয়েছে যে গত কয়েক মাসের তীব্র ইসরায়েলি বিমান হামলা, শীর্ষ নেতৃত্বের হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের রাজনৈতিক সংকল্প ও সামরিক চেইন অফ কমান্ড ভেঙে ফেলা যায়নি। তারা প্রমাণ করতে চায় তারা এখনও ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে পোস্ট ওয়ার বা যুদ্ধোত্তর ল্যান্ডস্কেপের প্রধান খেলোয়াড় হিসেবে নিয়ন্ত্রণ বজায় রাখছে। হিজবুল্লাহ ও ইরানের এই চরম আগ্রাসী মনোভাবের পেছনে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুঘটক কাজ করছে, তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার ক্রমশ দৃশ্যমান হতে থাকা ফাটল। উপরিকাঠামোতে ওয়াশিংটন যতই ইসরায়েলের অবিচ্ছেদ্য মিত্র হিসেবে নিজেকে জাহির করুক না কেন, সামরিক কৌশল, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে হোয়াইট হাউস ও তেল আবিবের মধ্যে গভীর মতবিরোধ তৈরি হয়েছে। ইরান যে অস্ত্র বানিয়েছে আমেরিকা তার নাম জানত না। পাইলট যখন জ্ঞান ফিরে পেলেন, তখন তিনি পেন্টাগনের গোয়েন্দাদের সামনে বসে কাঁপা গলায় বললেন, ওগুলো ড্রোন ছিল, কিন্তু ওগুলো একসাথে নিঃশ্বাস নিচ্ছিল। এপ্রিল 2025 ইরানের আকাশ একটি আমেরিকান F-15 যুদ্ধবিমান ভূপাতিত হলো। ইতিহাসে প্রথমবারের মতো ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান গুলি করে নামানো হলো, কিন্তু কিভাবে, কোন ক্ষেপণাস্ত্রে, কোন রাডারে? বিধ্বস্ত হওয়ার আগের শেষ কয়েক সেকেন্ড পাইলট বলেছেন, বিমান ভেঙে পড়ার ঠিক আগ মুহূর্তে তিনি আকাশে একটি অদ্ভুত দৃশ্য দেখেন। একটি বড় ড্রোনের নিচে ছোট ছোট ড্রোন ঝুলছে, একদম জেলিফিশের পায়ের মতো, আর পুরো কাঠামোটা একক প্রাণীর মতো একসাথে ঘুরছে, ভাসছে, এগিয়ে আসছে। প্রত্যক্ষদর্শী এক কর্মকর্তার ভাষায় ভিন গ্রহের কাণ্ড কারখানা। আরেকজন বললেন, আকাশের ড্রোনের মাইনফিল্ড। 4টি আলাদা গোয়েন্দা সূত্র এই বর্ণনা নিশ্চিত করেছে ড্রোনগুলো আলাদা আলাদা ছিল না, ওরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটাই জীবন্ত কাঠামো তৈরি করেছিল। কারিগরি ভাষায় ওর নাম ওয়ান টু মেনি মেশড নেটওয়ার্কিং। এই প্রযুক্তি আসলে কি? সাধারণ ড্রোন আক্রমণে একটা ড্রোন একটি লক্ষ্যে ধেয়ে যায়। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ধরতে পারে, গুলি করতে পারে, ধ্বংস করতে পারে। কিন্তু যদি একসাথে 50টি ড্রোন একটাই মস্তিষ্কের নির্দেশে চলে, যদি ওরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে করতে আকৃতি বদলাতে পারে, একটাকে গুলি করলে বাকিরা দলছুট না হয়ে বরং নতুন ছক কষে এগিয়ে আসে, তখন আর এটা একটা ড্রোন নয়, এটা একটি জীব, একটা ঝাঁক, একটা চিন্তাশীল আক্রমণ। মার্কিন ড্রোন বিশেষজ্ঞ এমা বেটস বলেছেন, এই ধরনের সমন্বিত ড্রোন ঝাঁক যদি বিস্ফোরক বহন করে নিখুঁতভাবে আকৃতি বজায় রেখে আক্রমণ চালাতে পারে, তাহলে যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেটা ব্যয়বহুল দুঃস্বপ্ন। কারণ এক একটা ইন্টারসেপ্টর মিসাইলের দাম লক্ষ লক্ষ ডলার, আর ড্রোনের ঝাঁক আসে হাজার হাজার। এতদিন এই প্রযুক্তি শুধু চীন আর রাশিয়ার কাছে আছে বলে ধারণা ছিল। এখন প্রশ্ন, ইরান কোথা থেকে পেল? ইরান যেভাবে খেলা পাল্টে দিল। ইরানের ড্রোন গল্পটা পুরনো। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি শাহেদ ড্রোন ব্যবহার করে ইউরোপকে চমকে দিয়েছিল। সস্তা, সহজ কিন্তু কার্যকর। কিন্তু সেটা ছিল প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে ইরান শুধু সস্তা ড্রোন বানায়নি, তারা ড্রোনকে চিন্তা করতে শিখিয়েছে, ঝাঁক মারতে শিখিয়েছে, একসাথে শ্বাস নিতে শিখিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া বা চীনের প্রযুক্তি সহায়তায় ইরান এই ক্ষমতা অর্জন করেছে। ইউক্রেনের রণাঙ্গন ছিল পরীক্ষাগার, মধ্যপ্রাচ্য হলো বাস্তব মঞ্চ। এবং সেই মঞ্চে এপ্রিল মাসে যা ঘটলো, একটা F-15 মাটিতে পড়লো, সেটা শুধু একটি বিমান ভূপাতিত হওয়ার গল্প নয়, সেটা একটি বার্তা। পেন্টাগনের ভেতরে এখন কি চলছে? পাইলটের বর্ণনা দিয়ে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে দুটো দল তৈরি হয়েছে। একদল বলছে পাইলট সেদিন মাথায় কনকাশন পেয়েছিলেন, এটা তার দ্বিতীয়বার বিমান বিধ্বস্তের ঘটনা। আগেরবার কুয়েতি বাহিনীর ফ্রেন্ডলি ফায়ারে বিমান পড়েছিল। মানসিক ট্রমায় মানুষ অনেক কিছু দেখে যা আসলে থাকে না। আরেক দল বলছে 4টি স্বাধীন গোয়েন্দা সূত্র এই ঘটনা নিশ্চিত করেছে এটা এক পাইলটের হ্যালুসিনেশন নয়। মার্কিন এয়ারফোর্স বা সেন্ট্রাল কমান্ড এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সেই নীরবতাটাই সবচেয়ে জোরালো বক্তব্য।
ইরানের মাস্টার প্ল্যান, লেবানন থেকে সিরিয়া, ট্রাম্পও এখন ফাঁদে। ট্রাম্প হতাশ, নেতানিয়াহু ক্ষুব্ধ, আর এই দুই নেতার মধ্যকার ফাটলের মধ্য দিয়ে ইরান শুধু দেখছে আর মুচকে হাসছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন মুহূর্ত কমই আসে। আমেরিকার সবচেয়ে বড় মিত্র ইসরায়েল এখন তার সবচেয়ে বড় দাতার সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে, আর এই সুযোগে ইরান কোনো বোমা না ছুড়েই কূটনৈতিক ময়দানে জিতে যাচ্ছে একের পর এক পয়েন্ট। 21 জুন 2025 ট্রাম্প ফক্স নিউজে বসে এমন কিছু বললেন যা মধ্যপ্রাচ্যের রাজধানীগুলোতে ভূমিকম্পের মতো ছড়িয়ে পড়ল। তিনি বললেন, ইসরায়েল হিজবুল্লাহকে শেষ করতে পারছে না, প্রতিবার অ্যাপার্টমেন্ট ভেঙে ফেলে, আমি ভাবছি এই কাজটা সিরিয়াকে দিয়ে দেব। এটা শুধু হতাশার কথা না, এটা একটি সিগন্যাল। আমেরিকার মধ্যপ্রাচ্য নীতিতে গভীর ফাটল ধরেছে, কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা সেই প্রস্তাব লুফে নিলেন না, বরং সরাসরি বললেন সিরিয়া লেবাননে কোনো সামরিক ভূমিকায় যাবে না। তার ভাষায় লেবাননের সমাধান আসবে যুদ্ধে নয়, শহর বোমা মেরে নয়, বরং সৃজনশীল সমাধানে। সবচেয়ে বড় চমক, শারা বললেন হিজবুল্লাহর সাথে আলোচনার টেবিলে বসতে তার আপত্তি নেই, যদি এটা লেবানন ও সিরিয়ার স্বার্থে হয় তাহলে কেন নয়। এখানেই ইরানের আসল খেলা বোঝা দরকার। হিজবুল্লাহ ইরানের তৈরি অর্থায়নে, অস্ত্রে, আদর্শে। লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে করতে হিজবুল্লাহ দুর্বল হয়েছে, ঠিক আছে, কিন্তু ইরান কি আসলে হিজবুল্লাহকে জেতাতে চায়, নাকি এই যুদ্ধকে জিইয়ে রেখে তার সুবিধা নিতে চায়? উত্তর দ্বিতীয়টা, কারণ এই যুদ্ধ যতদিন চলবে ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হতে থাকবে, ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্ক ক্ষয় হতে থাকবে, আমেরিকার মনোযোগ বিভক্ত থাকবে, আর ইরান নিয়ে সুইজারল্যান্ড যে পারমাণবিক আলোচনা চলছে সেখানে ইরানের দর কষাকষির ক্ষমতা বাড়তে থাকবে। ট্রাম্প নিজেই স্বীকার করলেন হিজবুল্লাহ হলো ছোট যুদ্ধ, বড় ডিল হলো ইরান, আর সেই বড় ডিলের টেবিলে ইরান এখন শক্ত হাতে বসে আছে, কারণ লেবাননে আগুন জ্বলছে। ট্রাম্প কেন এত বিরক্ত? ট্রাম্পের হতাশার কারণ একটাই, টাইমিং। যখনই ইরানের সাথে চুক্তির কাছাকাছি পৌঁছায় আমেরিকা, তখনই বৈরুতে বিস্ফোরণ হয়, সাধারণ মানুষ মরে, ক্যামেরায় ধ্বংসের ছবি ভাসে, আর পুরো কূটনৈতিক মোমেন্টাম নষ্ট হয়ে যায়। তিনি বললেন, আমি লেবাননে হামলা পছন্দ করি না, বিশেষত বৈরুতের ভেতরে চুক্তি সইয়ের ঠিক আগে। এটা শুধু আবেগের কথা